আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। সংকটাপন্ন হলেও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন খালেদা জিয়া। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা করছেন সিইসি। জাতীয় নির্বাচন ও গণভোটের বাস্তব ধারণা নিতে ঢাকায় ইসির মক ভোটিং। এবং উচ্চমূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতার কৃষির চেহারা বদলে গড়ছেন দৃষ্টান্ত। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে 12 ও 13 ডিসেম্বর আলু উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি সজ্ঞানে রয়েছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন বলে জানিয়েছেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন শাকির আদনান। যাচ্ছি তার কাছে। আদনান, আমাকে শুনতে পাচ্ছেন? আদনান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম আমাদের জানান। ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, এটা আপনারা জানেন। তো এই নিয়ে কিছুক্ষণ আগে, ঘণ্টাখান আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলে গেছেন যে আগের মতোই তার অবস্থা আছে। এবং আপনারা জানেন যে এরপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ব্রিফিং করে একই কথা বলেছেন। তো এখন প্রসঙ্গ আসলে তাকে যে বিদেশ নেওয়ার কথা ছিল সেটি আসলে কী অবস্থা। তো আপনারা জানেন যে বিদেশ নেওয়ার জন্য আসলে যে ডাক্তার বলেছেন যে এখনও নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তিনি, এবং সেই সঙ্গে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তার শরীর কিছুটা স্টেবল অথবা যদি কিছুটা উন্নতি হয়, অর্থাৎ দেশের বাইরে নেওয়ার জন্য যে একটা ধকল বা একটা সময় যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যে যেতে হবে, ভ্রমণ করতে হবে, সেই সময়টুকু বা তার যে সেই শারীরিক কন্ডিশন না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তাকে নেওয়াটা আসলে সমীচীন হবে না বলে মনে করছেন চিকিৎসকরা। এবং দেশের বাইরের যে চিকিৎসক বোর্ডের যে গঠন করেছে তারা আসলে, এবং এভার কেয়ার হাসপাতাল যখন আসলে গ্রিন সিগন্যাল বা এটাকে সমর্থন করবেন এবং যে হাসপাতাল নেওয়া হবে সেখানের চিকিৎসকদের সাথে সমন্বয় করে যখন এটাকে পুরোপুরি পরিষ্কার হওয়া যাবে যে তিনি দেশের বাইরে আসার মতো অবস্থায় আছেন, তখনই কিন্তু আসলে তাকে নেওয়ার যে একটি কথা আমরা শুনতে পাচ্ছি দলীয় সূত্র থেকে। এবং এই জন্য এবং এখানে বারবার একটি বলা হচ্ছে যে আসলে এই হাসপাতালের সামনে যাতে দলীয় নেতাকর্মীরা ভিড় না করে, বারবারই এখানে মাইকিং করা হচ্ছে। তারপরেও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং দলের নেতারা বলছেন যে তার জন্য দোয়ার জন্য আসলে বাসায় থেকে বা যার অবস্থান থেকে সবাইকে দোয়া করার জন্য বলেছেন বিএনপির নেতারা। তো আমরা পরবর্তীতে আপনাদের কোনো কিছু আপডেট হলে তা জানার চেষ্টা করব। তারা না আদনান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংকটাপন্ন। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, লন্ডনের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রোববার থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায়
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। এই বাস্তবতায় বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে দলীয় সংবাদ সম্মেলন। শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মহাসচিব। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড লন্ডনে তার চিকিৎসকদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসা দিচ্ছে। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন, কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কী ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিএনপির নেতারা। আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। হাসপাতালে ভিড় না করতে দলীয় নেতাকর্মী সহ সকল পর্যায়ের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনীতে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ ও অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ উত্থাপন করা হয়। অধ্যাদেশটি সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট 24 জন 2-3 দিনের মধ্যে দেশে ফিরবেন বলে সভায় জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অবস্থার মধ্যেও রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্ত নেয়ার সুযোগ না থাকায় তিনি মায়ের কাছে নেই। এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেয় প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসকদের আন্তরিক সেবা ও সর্বোচ্চ চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ছেলে তারেক রহমান বলেছেন, তার মায়ের রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতিতে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে।
দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মায়ের অসুস্থতায় দেশে ফেরা প্রসঙ্গে তিনি লিখেছেন, এমন সংকটে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছা মাত্রই দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি ও তার পরিবার আশাবাদী বলে উল্লেখ করেছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে রাজধানীতে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গণভোট নিয়ে যথাযথভাবে প্রচার শুরু হলে ভোটাররা এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের সার্বিক ব্যবস্থার বাস্তব ধারণা নিতে এই মক ভোট বলে জানান সিইসি। এবারে অন্যান্য সংবাদ। দেশে বিচিত্র ও উচ্চ মূল্যের ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় তারা যেমন বদলে দিচ্ছেন কৃষির চেহারা, তেমনি গড়ে তুলছেন সাফল্যের নতুন দৃষ্টান্তও। ঠিক তেমনই এক উদ্যোক্তা মাগুরার নাসির হোসেন। তার মতে, জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে কৃষক ও উদ্যোক্তাদের টিকে থাকতে প্রয়োজন ফসলের বীমা বাস্তবায়ন করা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাগুরার রাউতলা গ্রামের তরুণ কৃষক নাসির হোসেন এখন অনেকটাই বদলে যাওয়া এক উদ্যোক্তা। 2021 সালে যার বাগান ছিল 45 বিঘা, আজ সেখানে খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 150 বিঘায়। প্রথম অবস্থায় তো আর্থিক প্রবলেম ছিল, আপনাকে বলছিলাম, আপনি একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখান থেকে স্যার পেয়ারা আছে প্রায় 75 বিঘা, মালটা আছে প্রায় 40 বিঘা, আর বাকিটা স্যার সবজি আছে, পেঁপে, লাউ, কফি, কিছু অ্যাভোকাডো আছে স্যার। লোন শোধ হয়েছে স্যার? পরের বছর শোধ করে দিয়েছি, পরবর্তীতে ওঠানোর প্রয়োজন হয়নি। নতুন করে সংযোজন করেছেন ড্রাগন ফল, যার উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম আলো প্রযুক্তি। তবে ড্রাগন উৎপাদনে ক্ষতিকর টনিক ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এই উদ্যোক্তা। টনিক ব্যবহার করলে দেখা যায় যে ফলের এক সাইড সবুজ থাকে, এক সাইড লাল থাকে, দেখতে একটু কেমন লাগে। এগুলো মার্কেটের চাহিদা কম, গাছেরও ব্যাপক ক্ষতি হয়, অর্থাৎ একটা গাছের জীবনকাল কিন্তু ওইটা দিলে কমে যায়। প্রতি বছরই জলবায়ুর বিরূপ প্রভাব, অনিশ্চিত আবহাওয়া আর রোগবালাইয়ের কারণে নাসির সহ দেশের অনেক কৃষককে পড়তে হচ্ছে নানা চ্যালেঞ্জে, যা মোকাবেলায় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি তার। উৎপাদন করে ফসল হারভেস্ট করা পর্যন্ত এখানে প্রচুর টাকা বিনিয়োগ থাকে, এবং এমন হতে পারে যে ফসল ওঠার আগে একবারে পুরো ফসলটা নষ্ট হয়ে গেল। তাতে দেখা যাচ্ছে আমাদের মতো অনেক কৃষক বা অনেক উদ্যোক্তা স্যার একদম নিঃস্ব হয়ে যায়। এ কারণে স্যার যদি আমাদের একটা ইন্স্যুরেন্স থাকে, তাহলে স্যার আমরা এখান থেকে কিছুটা ফিডব্যাক পেতে পারি। নাসির হোসেনের মতো তরুণ কৃষি উদ্যোক্তারা মনে করছেন, আগামীর ফল ফসল বা মিশ্র চাষ কিংবা বাণিজ্যিক কৃষি করার জন্যে শস্য বীমা খুবই জরুরি। কারণ এ পরিমাণ বিনিয়োগে ফসল মার খেলে তারা পথে বসবে। অন্যদিকে কৃষক সংগঠনের ব্যাপারেও তিনি জোরালোভাবে বললেন। মাগুরার রাউতলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9:45 হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছেন ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনায় নতুন নির্দেশনা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হলো কার্নিভাল অফ চেঞ্জ 2025। সাভারে ব্র্যাক সিডিএমএ প্রাঙ্গণে 2 দিনের এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আলোচনা, কর্মশালা সহ ছিল নানা আয়োজন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। কার্নিভাল অফ চেঞ্জের প্রথম দিনটি ছিল স্বীকৃতি ও উদযাপনের এক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের পরবর্তী প্রজন্মের চেঞ্জ মেকারদের কণ্ঠস্বরকে জোরালো করতে ব্র্যাকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 250 জনের বেশি তরুণ তরুণী অংশ নেন। যারা কাজ করতেছে তারা আসলে রংপুরের শান্তিরবাগের কিছু নারী, মানে যারা আসলে একটা বস্তিতে বসবাস করে, আমরা চাইছি তাদেরকে এম্পাওয়ার করার জন্য। অনেক সময় আমাদের হয় কি সেশন নেওয়া পসিবল হয় না, তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে এমন একটা কিট যেটা হচ্ছে কি আপনার মেন্টাল হেলথ সাপোর্ট দিবে, যে আমাদের ওয়েস্ট রিফর্ম করে কোনো কিছু বানানো। তো ওই চিন্তা ভাবনা থেকেই আমাদের আসলে কোকোনাট শেল থেকে যে চারকোলটা বানানো। দক্ষতামূলক প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বদানের উপযোগী করে তোলায় ব্র্যাকের আমরা নতুন নেটওয়ার্কের লক্ষ্য। তাদের লোকাল যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করে, এবং আমরা যেটা করেছি এদেরকে কিছু ট্রেনিং দিয়েছি, কিছু টুলস দিয়েছি, এবং আমরা বলেছি যে এরা তোমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করো। সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র নিজেকে অনুসরণ করার কথা বলেন বিশিষ্ট সাহিত্যিক এবং শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। প্রত্যেকটা মানুষের মধ্যে হাজার হাজার মানুষ, এবং সে কোনোটা মানুষ বড়, কোনোটা ছোট, কোনোটা এতটুকু, কোনোটা এতটুকু, কিন্তু হাজার হাজার মানুষ। তো সেই মানুষের মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি শক্তি রাখে, সবচেয়ে বেশি জীবন, তাকে অনুসরণ। স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে 3 অসাধারণ উদ্যোগকে পুরস্কার দেওয়া হয়। কার্নিভালের দ্বিতীয় দিনে আছে অংশগ্রহণকারী তরুণ তরুণীদের আত্ম উন্নয়ন ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে নানা আয়োজন। আমাদের সম্মানিত মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, সাভার। ঢাকায় জাপান দূতাবাসে চলছে 7 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী মাল্টি লেয়ার্ড লেগেসিস। ফিরোজ মাহমুদের একক এই প্রদর্শনীতে উঠে এসেছে ঐতিহাসিক নানা বিষয়। সুলতানা হিমুর রিপোর্ট। বেঙ্গল ও দক্ষিণ এশিয়ার ইতিহাসের বিবর্তন, ক্ষমতার পালাবদল, সামাজিক রাজনৈতিক পট পরিবর্তনের নানা বিষয় নিয়ে প্রদর্শনী মাল্টিলেয়ার্ড লেগাসিস। নিউ ইয়র্ক প্রবাসী চিত্রশিল্পী ফিরোজ মাহমুদের শিল্পকর্মে উঠে এসেছে কলোনিয়াল যুগেরও গল্প। আমাদের কলোনিয়াল, প্রি কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল যে চিত্র ইতিহাস, সেইটাকে মূলত উপস্থাপন করা হয়েছে বেশি। আর অনেক সময় রাজা, বাদশাহ, নবাব, ইংরেজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদেরও ছবি মাঝে মাঝে মানে এটাতে উপস্থাপন করা হয়েছে। জাপান দূতাবাসে আয়োজিত প্রদর্শনীতে শিল্পকর্মগুলো নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন শিল্পী ও দর্শনার্থীরা। আর্ট অ্যান্ড কালচারে যত বেশি বাড়বে, মানুষের মননের উন্নয়ন হবে এবং দেশটা আরও সুন্দর হবে। খুব ভালো একটা এক্সিবিশন আমি মনে করি, এবং অনেক যত্ন করে কাজগুলো করেছে। বোধহয় কত রকম ঘটনা ঘটে গেছে একের পর এক, কত রকম সেই জিনিসটা। আই এম অলসো লার্নিং হিজ way of art and this is enjoying it, and I just want to wish you a wonderful evening today. পেপার রাইম ও জাপান দূতাবাসের সহযোগিতায় প্রদর্শনী চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। রাজধানী ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় এই নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ অ্যাডলো জানান, প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। অভিযুক্ত 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যা চেষ্টার 2টি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল আফগান যুদ্ধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জন্য কাজ করেছিলেন। এই ঘটনায় সকল আফগানের ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প বলছেন এটি সন্ত্রাসী হামলা এবং বাইডেন প্রশাসন আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের প্রবেশের অনুমোদনের মাধ্যমে সমস্যা তৈরি করেছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
আলুর বহুমুখী ব্যবহার, রপ্তানি বৃদ্ধি ও আলু শিল্পের সম্প্রসারণের জন্য প্রথমবারের মতো হতে যাচ্ছে আলু উৎসব। রাজধানীর পল্টনের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, 12 ও 13 ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই উৎসব হবে। মেলায় 66টি স্টলে আলু বীজ উৎপাদনকারী, এগ্রোকেমিক্যাল, সার সরবরাহকারী, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ প্রস্তুতকারক ও সরবরাহকারী এবং আলু থেকে প্রক্রিয়াজাত করা খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। মেলায় সারা দেশ থেকে 500-র বেশি কৃষক, আলু ব্যবসায়ী, আলু রপ্তানিকারক, আলু বীজ উৎপাদনকারী, গবেষক, কৃষিবিদ ও বেসরকারি উদ্যোক্তারা থাকবেন। প্রদর্শনীতে 66টি স্টল থাকবে। আলু বীজ উৎপাদনকারী, এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সার সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি যন্ত্রপাতি উপকরণ প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান এবং আলু হতে প্রকৃত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই সকল স্টল সময়ে তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটে স্বর্ণের দাম 0.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $4,174 15 সেন্টে উঠেছে। 14 নভেম্বরের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ দর। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,08,167 টাকা। গত অক্টোবরে স্বর্ণের দর 2,17,000 টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। সংকটাপন্ন হলেও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন খালেদা জিয়া। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা করছেন সিইসি। জাতীয় নির্বাচন ও গণভোটের বাস্তব ধারণা নিতে ঢাকায় ইসির মক ভোটিং। এবং উচ্চমূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় কৃষির চেহারা বদলে গড়ছেন দৃষ্টান্ত। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে, একটা তেল দেন না। একটু দাঁড়াও। আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন। আচ্ছা। ঠোঁট, পা আর স্কিন, ব্যাস ভ্যাসলিন। এটা 4-in-1। এতে আছে 100% পিওর জেলি, যা স্কিনকে ময়শ্চারাইজ করে, ফাটা ত্বককে করে কোমল। ঠোঁট, পা, স্কিন, ব্যাস ভ্যাসলিন।